দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকে আমাদের আলোচনার বিষয় চিয়া বীজ। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া, উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার। নমস্কার। খুবই একটা জনপ্রিয় এখন চিয়া বীজ, মানে প্রায় সবার মুখে মুখে এখন এই বীজটার নাম কিন্তু শুনি, তাই তো? তো একটু যদি শুরুতেই বলেন যে চিয়া বীজটা আসলে কি? হ্যাঁ, এই চিয়া বীজ বা চিয়া সিডটা হচ্ছে একটা অত্যন্ত জনপ্রিয় সুপার ফুড। মানে এটা আমাদের স্বাস্থ্য সচেতন যে সমস্ত মহিলা পুরুষ আছেন এখন সবাই এটা মানে ব্যবহার করছেন। এইটা হচ্ছে যে স্যালভিয়া হিসপানিকা বলে একটা গাছ, তা থেকেই হয়। এই গাছটা আবার পুদিনা গাছ আমরা দেখেছি, সেই পুদিনা গাছের মতনই দেখতে। তো যাই হোক, এই গাছ থেকে এই বীজটা হয়।
এটাই হচ্ছে মানে চিয়া বীজ, বা এটা হচ্ছে শক্তি বীজও এখন বলছে, কারণ এর থেকে অনেক বেশি শক্তি পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো এই চিয়া বীজ চাষের জন্য কি ধরনের মাটি বা জলবায়ু দরকার হয় সেটা যদি একটু বলেন। নিশ্চয়ই। এই চিয়া বীজ বা চিয়া সিড চাষ করার জন্য আমাদের এই পশ্চিমবঙ্গের জলবায়ু অত্যন্ত আদর্শ, অর্থাৎ উষ্ণ, আর্দ্র এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে হবে। মাটি হচ্ছে একটু উঁচু, আর হচ্ছে দোআঁশ, পলি দোআঁশ বা বালি মাটি জাতীয় হলেও চাষ করা সম্ভব। মানে যে কোনো ধরনের মাটি এই চাষ করার পক্ষে খুবই আদর্শ বলা যেতে পারে। তো চাষের উপযুক্ত সময় কখন? হ্যাঁ, এটা হচ্ছে একটা শীতকালীন ফসল। তা এটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে এর বীজ বসানো হয়। তবে নভেম্বরের মাঝামাঝি যদি বসানো যায়, গাছের ফলন বা সবকিছুই খুব ভালো হয়। এই যে বীজের কথা বলেন, তো বীজটা কিভাবে তৈরি হয় সেটা যদি একটু বলেন। হ্যাঁ, বীজটা তৈরি হয় মানে এই গাছের চাষ করার জন্য মাটিটাকে খুব ভালোভাবে কর্ষণ করে নিতে হয়, এবং 3-4 বার পাওয়ার টিলারের চাষ দিয়ে, এখন তো লাঙ্গলের চাষ কমে গেছে, পাওয়ার টিলারের চাষ দিয়ে তারপরে জমিটাকে একটা সমতল মতো অবস্থায় নিয়ে এসে তারপরে বীজটাকে দুভাবে করা যায়। তবে উৎপাদন ভালো পেতে গেলে এবং একটা ভালো বাণিজ্যিকভাবে করতে হলে এই বীজগুলোকে যদি 30 সেন্টিমিটার লাইনে করে এবং বীজ থেকে বীজ যদি 10 সেন্টিমিটার তফাতে করে বসানো যায়, তাহলে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায়। এছাড়াও বীজগুলোকে ছড়িয়েও বসানো যায়, কিন্তু তাতে ছিটিয়ে বসানো যায়, কিন্তু তাতে গাছ মানে ঘন বেশি হয়ে যায়, তার ফলে দূরত্ব বজায় থাকে না, ঠিকমতো রোদ পায় না, বা খাদ্যের ব্যাপারে সমস্যা হয়, সেই জন্য অনেক বেশি নষ্ট হয়। সুতরাং এইভাবে যদি বসানো যায় তাহলে এই চাষটা খুব ভালো হয়, উৎপাদনও খুব বেশি হয়। আর মানে আপনি বলছেন ছিটিয়ে না বসে সারিতে বসানো 30 সেন্টিমিটার দূরে দূরে, এবং বীজ থেকে বীজ 10 সেন্টিমিটার। এই যে বীজটা থেকে যখন চারা তৈরি হবে সেটা কতদিন সময় লাগে? মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যেই অঙ্কুরোদ্গম হয়, তারপরেই গাছ বাড়তে শুরু করে, এবং সেই গাছ বাড়তে যখন শুরু করে তখনই কিছু ধরুন সার প্রয়োগ, জল প্রয়োগ বা কিছু মধ্যবর্তী পরিচর্যা লাগে, সেই মতো করে এগিয়ে যেতে হয়। আচ্ছা, সেগুলো একটু যদি আপনি বলেন যে কিভাবে করবে, সার প্রয়োগ বা জল প্রয়োগ বা সেচটা কিভাবে দেবে, এগুলো যদি একটু ডিটেলসে বলেন আপনি। অবশ্যই। সেটা হচ্ছে ধরুন এই বীজ যদি আমরা মানে যেভাবে বললাম সারিতে যদি করা যায়, তাহলে বিঘা প্রতি 300 গ্রাম বীজ লাগবে, আর যদি ছিটিয়ে করি তাহলে হচ্ছে 350 গ্রাম পর্যন্ত লাগতে পারে গড়ে। আচ্ছা, এবারে এই গাছ যখন ক্রমশ বড় হতে শুরু করবে তখন, আর যখন মূল জমিটা আমরা চাষ করছি, তখন হচ্ছে বিঘা প্রতি 10 কেজি ইউরিয়া, 6.5 কেজি মানে সিঙ্গেল সুপার ফসফেট, আর 6.5 কেজি হচ্ছে মিউরেট অফ পটাশ, তার সাথে যদি আমরা কিছু কেঁচো সার, পচা গোবর সার সাথে দিই, তাহলে জৈব অজৈব মিলিয়ে আমরা এই সারটা দিতে পারি। এটা হচ্ছে মূল জমিটা তৈরি করছি তখন দেয়া। তবে ইউরিয়াটাকে যদি দুটো ভাগ করে দিতে পারি তাহলে আরও কার্যকরী হয় এবং ইউরিয়াটা নষ্ট কম হয়। একটা হচ্ছে যে 10 কেজি ইউরিয়া বললাম বিঘা প্রতি, তাহলে 5 কেজি যদি মূল জমি চাষের সময় যদি মাটির সাথে মিশিয়ে দিই অন্য মানে সারগুলোর সাথে, মানে বীজ ফেলার আগের কথা আগে যদি করা যায়, আর বীজ বোনা 30 দিন পরে যদি ওই 5 কেজিটা যদি চাপান হিসাবে আমরা দিই, তাহলে অত্যন্ত কার্যকরী এবং গাছের মানে খাদ্য সরবরাহ খেতে খুব ভালো হয়। কৃষক বন্ধুরা যদি এই সার প্রয়োগের আগে মাটি পরীক্ষা করে নেন, তাহলে মাটি পরীক্ষার ভিত্তিতে আমরা এই সারের পরিমাণ কম বা বেশি করতে পারি। তার মানে আপনিও জোর দিচ্ছেন যে অবশ্যই মাটি পরীক্ষা খুব জরুরি, প্রত্যেকটা জমির ক্ষেত্রে জরুরি। আচ্ছা, এই যে যখন চাষটা হলো, তা গাছটা লম্বায় কতটা হয় যদি একটু বলেন। হ্যাঁ, গাছ ক্রমশ বড় হতে হতে আমাদের 40 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। কিরকম হয়? মানে এটা হচ্ছে বিরুৎ জাতীয় গাছ, কোনো লতানে নয়। আমরা পুদিনা গাছটাকায় 1 ফুট বা 30 সেন্টিমিটার পর্যন্ত পাই, কিন্তু এটা হচ্ছে প্রায় 40 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হয়। সেই গাছে মানে আপনার বেগুনি রঙের ফুল আসে, আবার সাদা ফুলও হয়। মানে এই ফুল আসার পরে বীজ ধরতে শুরু করে। ধরুন কখনো দেখা গেল যে ঝড় বৃষ্টি এলো, তখন কি এই গাছের কোনো ক্ষতি হয়? আচ্ছা, এমনি ঝড় বৃষ্টি বলতে যদি খুব বেশি ঝড়ের প্রবণতা থাকে, বেগ থাকে এবং পর্যাপ্ত বৃষ্টি যদি হয়, তাহলে গাছ শুয়ে পড়তে পারে বা গাছের গোড়ায় জল জমলে পচন রোগ হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে এরা কিন্তু প্রকৃতির সাথে মানে যুদ্ধ করে বেঁচে থাকে এবং খুব শক্তিশালী গাছ এরা। তো এক্ষেত্রে কি রোগ পোকার আক্রমণ হয়? এই চিয়া বীজের ক্ষেত্রে কোনো রকম
রোগ পোকার আক্রমণ একদমই হয় না, কোনো রকম হয় না। শুধুমাত্র সাদামাছির একটা আক্রমণ হয়, যেটা হচ্ছে ভাইরাস রোগকে বহন করে। সেইটার জন্য সতর্কতার হিসাবে আমাদের এই ইমিডাক্লোপিড, এইটা হচ্ছে যদি 4.5 লিটার জলে 1 মিলিলিটার পরিমাণ গুলে যদি একটু স্প্রে করা যায়, তাহলে কিন্তু ওই সাদামাছির আক্রমণটা হয় না এবং ভাইরাস রোগ লাগে না। এছাড়াও কোনো কীট পতঙ্গের আক্রমণ বা কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না, রোগ মানে সচরাচর লাগে না। আচ্ছা, আপনি বললেন যে সাধারণত নভেম্বরের দিকে, অক্টোবর থেকে নভেম্বর বীজ বপন করার সময়, এর 100 থেকে 120 দিনের মাথায় এর বীজটা তৈরি হয়। বীজ তৈরি হয়ে যাওয়ার পরে যখন গাছ আস্তে আস্তে শুকাতে শুরু করে, বাদামি হতে শুরু করে, তখন গাছের গোড়া সহ কেটে নিয়ে আমাদের খামারে নিয়ে চলে আসতে হয়, যেরকম ধান কাটি আমরা সেরকমই। একদমই। তারপরে হচ্ছে এটাকে রোদে শুকিয়ে নিয়ে আর লাঠি দিয়ে হালকা করে যেখানে বীজ আছে সেখানে মানে বাড়ি মেরে সেই বীজগুলোকে মানে একটা পাতন পেতে সেখানে বীজগুলোকে মানে একটা বাড়ি দিয়ে মেরে মানে বীজগুলোকে আলাদা করা হয়। করে তার যে খোসা বা সেটা কুলো বা অন্য কিছু দিয়ে ঝাড়াই বাছাই করে বস্তাতে বা কোনো প্যাকেটের মধ্যে মজুতকরণ করতে হয়। আচ্ছা, চিয়া বীজের খোসাটা কি কোনো কাজে লাগে? আচ্ছা, খোসাটা বলতে ব্যবসায়িক দিক থেকে বলছি, সেটা হচ্ছে যে যেটা বীজ হচ্ছে সেই বীজটার খোসা সহ বীজটা হয়, কিন্তু ওই যে ফলের ভেতর যে বীজটা হচ্ছে, ফলের খোসাটা গরুর খাবার হিসাবে বা জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। একটা ফলে অনেকগুলো বীজ হচ্ছে, তো সেটা কতটা মানে হতে পারে? সেটা হচ্ছে আপনার মানে 1 বিঘা জমিতে আপনার হচ্ছে 50 থেকে 75 কেজি পর্যন্ত আমরা ফলন পেতে পারি 1 বিঘা জমি থেকে। দেখতে কিরকম হয় ফলটা? ফলটা হচ্ছে অত্যন্ত ছোট ফল হয়, তার ভেতরে বীজগুলো থাকে, ঠিক আছে। আর কটা বীজ থাকতে পারে? মানে 3 থেকে 4টে বীজ থাকতে পারে। হ্যাঁ, কোনোটা বাদামি রঙের হয়, কোনোটা মানে বীজগুলো বাদামি রঙের হয়, ধূসর রঙের হয়, বা কোনোটা সাদা রঙের হয়। তো এই বীজ বোনা থেকে ফল আসা পর্যন্ত মানে চিয়া বীজ পুরো পরিপক্ক হয়ে গেল, তো কতটা সময় লাগে? ডিউরেশনটা কতটা? 100 থেকে 120 দিন সময় লাগে। আচ্ছা, তো আপনি বলেন তারপরে এটাকে নিয়ে যাওয়া হলো, রোদে শুকানো হলো, ফেব্রুয়ারি মাস নাগাদ এটাকে কাটা হচ্ছে, আর তারপরে চিয়া বীজ বাজারজাত করার উপযুক্ত করা হচ্ছে। তো সেই বাজারজাতটা কিভাবে করবে? বাজারজাত হচ্ছে মানে আপনার যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদন আপনার হচ্ছে ঝাড়াই বাছাই করে ছোট ছোট প্যাকেটে করে, কোনোটা 100 গ্রামের প্যাকেট, 250 গ্রামের প্যাকেট, 500 গ্রামের প্যাকেট, বা কোথাও 1 কেজির প্যাকেট, আবার কেউ 5 কেজির প্যাকেটও, মানে যেমন যেমন চাহিদা সেই মতো করে বাজারজাত করা হয়। আচ্ছা, যখন ফল থেকে বের করা হলো ঝেড়ে ঝেড়ে শুকনো, তারপরে যখন প্যাকেটে ভরা হলো, আর তো মাঝখানে কোনো ব্যাপার থাকবে না, তখন প্যাকেটজাতকরণ করে তারপর বাজারজাতকরণ করতে। প্যাকেটজাত করবে যখন, তখন কি সেটাকে সংরক্ষণ করার জন্য কিছু ওষুধ প্রয়োগ এরকম? না, সেরকম কোনো প্রয়োগ করার কিছু নেই। এই যে যখন গাছ কেটে যখন খামারে বা কোনো কিছুতে শুকাতে দিচ্ছে, তখন যে ড্রাই হয়ে যাচ্ছে, সান ড্রাই হয়ে যাচ্ছে, সেই সান ড্রাই হওয়ার পরেই ওটাকে প্যাকেটজাত করার পরে আর কিছু করার কিছু নেই। আচ্ছা, সেটা কতদিন রাখা যায় প্যাকেটজাত করে? বছর 2-3 পর্যন্ত রাখা যেতে পারে। বেশ, এবার একটু চিয়া বীজের মানে ব্যবসায়িক দিকটা একটু বলুন, মানে লাভজনক কতটা? আচ্ছা, এটা হচ্ছে বিঘা প্রতি খরচ হচ্ছে 7,000 থেকে 8,000 টাকা খরচ, এবং এই সেটা যে কোনো জমিতে মাত্র 7 থেকে 8,000 টাকা খরচ। মানে চাষি ভাইরা ইচ্ছে করলে যে কোনো জমিতে চাষ করতে পারবে? যে কোনো জমিতে চাষ করতে পারবে, শুধু তার আগে একটু মাটি পরীক্ষা করে নিতে হবে যে কোন সার বেশি বা কম দিতে হবে, তাই? অবশ্যই। আর বিঘা প্রতি 7 থেকে 8,000 টাকা খরচ, এবং খরচা বাদ দিয়ে 70,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত লাভ হতে পারে। বাহ! এবং অল্প পরিশ্রমে, কোনো রকম আলাদা করে কিছু নেই, শুধু মাঝে একটা মধ্যবর্তী পরিচর্যা, সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ করতে হয়। এই আগাছাই হচ্ছে এই গাছের একটা প্রধান শত্রু। আগাছা হলে ফলন কমে যায়। মধ্যবর্তী পরিচর্যা আগাছা, এটা নিড়ানি দিয়ে করাই ভালো, কোনো রকম কীটনাশক ব্যবহার না করাই ভালো, মানে আগাছা নাশক না ব্যবহার করাই ভালো। মাটির ক্ষতি হবে বা হবে, সেক্ষেত্রে নিড়ানি দেওয়া ভালো। এটাই আগাছা দমন করতে হবে। আচ্ছা, তো সেটা কতদিন পর? সেটা হচ্ছে যে আমাদের ধরুন 120 দিনের ফসল,
তা দুবার যদি নিড়ানি দেয়া যায়, অর্থাৎ যখন আমরা ধরুন 30 দিনের মাথায় যখন মানে চাপান সারটা দিচ্ছি, তখন আগাছা তুলে দিয়ে চাপান সারটা দেওয়া উচিত। তা না হলে যে সারটা প্রয়োগ করবো আগাছা খেয়ে আরো বেড়ে যাবে বা খেয়ে নেবে। তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা চাপান সারটা দেবো 30 দিনের মাথায়। তারপরে 60 দিনের মাথায় যদি আমরা আরেকবার নিড়ানি দিই, তাহলে হচ্ছে ফলন হওয়ার সময় কোনো রকম ব্যাঘাত ঘটবে না। তাহলে এর বাজারটা কোথায় কিরকম সেটা যদি একটু বলেন। এটা হচ্ছে একদম আমাদের পশ্চিমবঙ্গের সর্বত্র এর বাজার রয়েছে, বিভিন্ন রাজ্যে এর মানে মার্কেট রয়েছে, আর চাহিদা দিন দিন ক্রমশ বাড়ছে এবং চাষি ভাইরা সহজে চাষ করে মানে অল্প আয়াসে অন্য ফসলের তুলনায় লাভজনক হিসাবে চাষ করে এটার অনেক বেশি অর্থ ঘরে তুলতে পারে। এরকম কোনো উদাহরণ দিতে পারবেন আপনার পরিচিত কোনো কৃষক বন্ধু যিনি চাষ করেছেন, তার অভিজ্ঞতা যদি আপনি একটু বলেন। অবশ্যই। এটা হচ্ছে আপনার দক্ষিণ দিনাজপুর জেলার আপনার তপন ব্লকের দুধিয়াকুড়ি গ্রামের গোপাল বর্মন। সে গত বছর চাষ করেছে এবং চাষ করে সে হচ্ছে 1 কেজি বীজ নিয়ে চাষ করেছিল, তা থেকে ও 35 কেজি ফলন পেয়েছে। তা সেই চাষি তার গাছ বসাতে বা মাঠ ফাঁকা পেতে ডিসেম্বর গড়িয়ে যায়, সেই জন্য সে ফলন পেয়েছিল মাত্র 35 কেজি। আর ওই 35 কেজি বীজই হচ্ছে বিভিন্ন যে মানে সংস্থা মানে হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা সাধারণ অফিস এবং সাধারণ মানুষও কিনে নিয়ে গেছে। সে 500 টাকা কেজি বিক্রি করেছে। তার খরচ পড়েছে সর্বসাকুল্যে 5,000 টাকা, আর সে 35 কেজি বীজ হচ্ছে 500 টাকা হিসাবে বিক্রি করেছে প্রথমবারে। এবারে সে উৎসাহ নিয়ে তৈরি করছে কি নভেম্বরের একদম ঠিক সময়ে বীজটাকে বপন করবে। আচ্ছা, এটা তো আপনি দক্ষিণ দিনাজপুরের কথা বললেন, তো আমাদের এখানে দক্ষিণ 24 পরগনার এরকম কোনো উদাহরণ আছে? মানে নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এলাকার বিভিন্ন চাষির মধ্যে এই চাষ করার মানে আগ্রহ জন্মেছে, মানে নতুন করে করছে। সেটা আরও বিভিন্ন জেলাতেই চাষ হচ্ছে, সেটা আমার নজরে নেই, কিন্তু বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে এবং আস্তে আস্তে এর জনপ্রিয়তাটা বাড়ছে। বেশ, আপনি বলেন যে কোনো জায়গায় যে কোনো জমিতে এই চিয়া বীজ ফলানো যায়, সেখানে যে কোনো মাটিতেই সম্ভব, যে কোনো জমিতে সম্ভব, তাহলে ফলনও কি একই হবে? ফলন একই হবে মানে কি, আমরা বলছি চাষের পদ্ধতি এবং ভৌগোলিক অঞ্চল ভেদে এই বিঘাপতি ফলন কিন্তু আপনার 80 থেকে 100 কেজি হবে। এইটাই ভৌগোলিক অঞ্চল ভেদে বলছি এই কারণে, বা চাষের পদ্ধতি কেউ যদি ছিটিয়ে চাষ করে, ছিটিয়ে বা ছড়িয়ে বা ব্রডকাস্ট করে, তাহলে কিন্তু ফলন কম হবে। আবার ভৌগোলিক অবস্থান বলতে কি, ধরুন যদি খুব ঠান্ডা জায়গা হয়, হ্যাঁ, আমরা বলেছি যে 11 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আপনার 26 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। যদি ধরুন টেম্পারেচার কম হয়ে যায়, আমাদের 11 নিচে কম হয়ে গেছে, তাহলে ফলন মার খাবে, শীতকালের ফসল যেহেতু। সুতরাং সেই হিসাবে বলছি যে 80 থেকে 100 কেজি ফলন হয় এবং এখন বাজার দর হচ্ছে 1000 থেকে 1200 টাকা। তাহলে ওই মানে খরচা যদি বাদ দিয়ে আমরা দেখি, তাহলে 70 থেকে 1 লক্ষ টাকা খরচা বাদ দিয়ে নিট লাভ আছে চাষিদের। আচ্ছা, এটা রবি শস্য, কিন্তু এই সময় যদি ধরুন ঝড় বৃষ্টির দাপটটা থাকে, তখন তার প্রভাব ফলনে পড়বে না? অবশ্যই ফলনে পড়তে পারে। যদি ধরুন টর্নেডো বা ওই জাতীয় কিছু যদি ঝড় হয় এবং নিম্নচাপজনিত বৃষ্টি যদি অনবরত হতে থাকে, তাহলে গাছের ফলন কিছুটা কমে যাবে। তখন কৃষক বন্ধুরা কি করবেন? তখন কৃষক বন্ধুদের বলা যে যখন এই ঝড় বৃষ্টি হবে বা হবে, তখন হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটাকে ভালো করে দেয়া, জল যাতে নিকাশিটা ভালো হয় সেই মতো করে নর্দমা নালা কেটে জলটাকে বের করে দেয়া। আর যে গাছ শুয়ে পড়বে, তখন রৌদ্রোজ্জ্বল অবস্থা হলে গাছগুলোকে খাড়া করে দেওয়ার ব্যবস্থা করা। এটা মানে জল নিকাশি ব্যবস্থাটা জরুরি, খুবই জরুরি, সেটা যে কোনো চাষের ক্ষেত্রে। আচ্ছা, এই যে চিয়া বীজ, এর ফলনে উৎসাহী আপনি বললেন যে কৃষক বন্ধুরা, আর নিশ্চয় এই জন্যই উৎসাহটা তাদের বেশি, কারণ আমাদের সাধারণ মানুষের মধ্যে এর চাহিদাটা বেড়েছে, চিয়া বীজ খাওয়ার চাহিদাটা বেড়েছে। তা প্রশ্ন কিন্তু জাগে যে চিয়া বীজের মধ্যে কি পুষ্টিগুণ আছে? ঠিক, চিয়া বীজ সেটাকে কিন্তু সাধারণ মানুষ পুষ্টি বীজ বা শক্তি বীজ বলছেন। এর মধ্যে ক্যালসিয়াম, ওমেগা 3 এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং বেশ কিছু ফাইবার রয়েছে। তার ফলে এত জনপ্রিয় হয়েছে এবং সুপার ফুড হিসেবে ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের মতে চিয়া বীজ তার 100 গ্রাম চিয়া বীজে আপনার 446 ক্যালোরি শক্তি আছে। আচ্ছা। এবং
তার মধ্যে আপনার 34.4 গ্রাম ফাইবার আছে। হ্যাঁ, এছাড়াও আপনার 42.1 গ্রাম কার্বোহাইড্রেট এবং 30.7 গ্রাম ফ্যাট এবং 16.5 গ্রাম প্রোটিন আছে। তো যেহেতু ফাইবার, প্রোটিন এবং ফ্যাট এগুলো রয়েছে, ফাইবার সব থাকার ফলে কি হচ্ছে, মানে এই মানে যাদের মানে ফ্যাট হয়ে যাচ্ছে, এই খাবার খাওয়ার ফলে কি হচ্ছে, ফ্যাট কমে যাচ্ছে, মানে শরীরকে আপনার হাইড্রেটেড অবস্থায় রাখছে। তাছাড়া যাদের মানে ধরুন ব্লাড প্রেশার আছে বা লো প্রেশার আছে, সেটাকেও এটা নিয়ন্ত্রণ করে। এছাড়াও মানে আপনার হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে, তারপরে হচ্ছে শক্তি মানে নিয়ে আসে, তারপরে শরীরের মধ্যে জৌলুস নিয়ে আসে। আর যেহেতু ফাইবার আছে, মানে এই খাবার খেলে কি হবে, ভরা পেট মনে হবে, সুতরাং অন্য খাবার খাওয়ার প্রবণতা কমবে, শরীরকে ভালো রাখে। আচ্ছা, এই খাবারটা কিভাবে খেতে হয়, নিয়মটা কেমন? হ্যাঁ, এটা হচ্ছে সকালে আপনার ওই 2 থেকে 3 চামচ হচ্ছে গ্লাসে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে, আর ওই জল সহ মানে এটাকে খেয়ে নিতে হয়। এমনি চিবিয়ে খাওয়া যায় না? চিবিয়ে না ভিজিয়ে? মানে ভিজিয়ে নিয়ে চিবিয়ে খাওয়ার করলেও হতে পারে, মানে ভেজাতে হবে। বেশ, ভিজিয়ে নিয়ে। বেশ। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল চিয়া বীজ। আমরা শুনলাম যে আমাদের কৃষক বন্ধুরা কিভাবে চিয়া বীজ উৎপাদন করবেন এবং চিয়া বীজ যে যথেষ্ট লাভজনক সে কথাও বললেন ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া, যিনি উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457260 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio, Jadavpur University. মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।